পৃথার ইচ্ছে ডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মেয়েদের কাণ্ড। লিখেছেন শিবরাম চক্রবর্তী। বেশ ছিলাম 134 নম্বরে, মুক্ত আরামে, মুক্তারাম বাবু স্ট্রিটে। জীবনে ভালোবাসা না পাই, ভালো একটা বাসা পেয়েছিলাম, তাতেই সন্তুষ্ট ছিলাম। আর ছিলাম একনিষ্ঠ হয়ে, পাক্কাই 10 বছর। কাছাকাছি বিবেকানন্দ স্পারে একটা ফ্ল্যাট খালি হয়েছে। খবরটা কদিন থেকেই কানে ভাসছিল। ভাবলাম বাসাতেই তো কাটালাম চিরদিন, এখন কিছুদিন আবাসে কাটানো যাক। কি কুক্ষণেই যে এই দুর্মতি হলো, এই দূরে যাবার মতি। সোজাসুজি উঠলাম এসে সেই ফ্ল্যাটে। ভাড়াও খুব বেশি না, 33 টাকা মাত্র। একটা বেডরুম, একটা বসবার ঘর, আনুষঙ্গিক একটা বাথরুমও। তার উপরে গাতালা দরজা, বনেদি স্টাইলের। হ্যান্ডেল ঘুরিয়ে দিলেই হলো, তালা চাবির হাঙ্গামা নেই। আর তালা চাবি লাগবেই বা কোথায়? দরজার গায়ে কড়াই নেই আসলে। আমার দিক থেকেও কোনো কড়াকড়ি নেই। কি বা নেবে আমার ঘরে? আমার আছেই বা কি, নেবেই বা কে? থাকবার মধ্যে তো থাকবে কাপড় আর চোপড়, আর বিছানাটা বাদে কেবল কয়েক দিস্তে কাগজ, তাও আবার হাতে লেখা। ওজন দরেও কেউ কিনবে না। আর কতই বা হবে ওজন? আরও আমার সৌভাগ্য, আগের ভাড়াটে যিনি উঠে গেছেন সবেমাত্র, তিনি ফোনের কানেকশন নিয়েছিলেন, টেলিফোনের সঙ্গে সম্পর্ক পাতিয়েছিলেন। কিন্তু কেন বলা যায় না, যাওয়ার সময় বেচারিকে, সেই টেলিফোন বেচারিকে বিনা নোটিসেই পরিত্যাগ করে গেছেন। যাক, আরো ভালোই হলো, আমার কাজে লেগে যাবে। টেলিফোনে আমার কি কাজ ঠিক সেই মুহূর্তে কিছু ভেবে পাইনি বটে, কিন্তু কাজ হতে কতক্ষণ? সব জিনিসই কাজে লাগে, লাগাতে জানলেই হয়। ফ্ল্যাট, সেই সঙ্গে ফোন, এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। তার উপরে বাড়িওয়ালা এইমাত্র শাসিয়ে গেলেন যে এক্ষুনি তিনি ফ্যান লাগিয়ে দেবার ব্যবস্থা করছেন। বিজলিবাতি তো রয়েছেই, আমার নাচতে কেবল বাকি থাকে। কিন্তু এই সুখবরটা কাকে জানাই? আমাকে যারা ঈর্ষা করে, সেই সুহৃদের একজনও নেই এখানে। যারা দুচোখে আমায় দেখতে পারে না, সেই বাসারিদের কাউকেই বা এখন পাই কোথায়? অগত্যা টেলিফোনটাই তুলে ধরি। হ্যালো হ্যালো হ্যালো, নাম্বার প্লিজ। নো নাম্বার জাস্ট নাও। আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমি বলি, I have got a phone, do you know? And I'm going to get a fan too. এই রাজ্যটোক, do you understand? Funny indeed. জবাব আসে অন্য তরফ থেকে। তারপর আমি আরো অনেক কথা বলি, কিন্তু আর কোনো জবাব আসে না। তারপর টেলিফোন অপারেটর মেয়েটি কর্ণপাত করছে না বলেই আমার সন্দেহ হয়। যাকগে, নাই করল। ঘরদোর ঝেড়ে মুছে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেই। টেবিলটার একধারে ফোন, অন্যধারে চেয়ার। ওই টেবিলেই আমার লেখা টেখা চলবে, এবং কাগজপত্র সরিয়ে রেখে ওতেই আহারাদির কাজ সারা যাবে। বেশ বড়ই আছে টেবিলটা, এমনকি যদি দরকার হয়। চৌকিটার প্রতি আমি সন্দিগ্ধ চক্ষে তাকাই। ছাড় পোকার তাড়ায় পালিয়ে আসতে হলে এই টেবিলেই এসে আত্মরক্ষা করা যাবে ক্ষণ। সময়ে অসময়ে হাত পা গুটিয়ে শুতে পারলে টেবিলটা শয্যার পক্ষে প্রশস্তই বই কি। চেয়ারে আরাম করে বসেছি, এমন সময় একটা ছেলে হাফ প্যান্টে হুড়মুড়িয়ে ঢোকে। ঢুকেই রিসিভারটা হাতে নেয়। হ্যালো? আরে থামো থামো, হচ্ছে কি? আমি বাধা দিই। ফোন করছি, দেখছেন না? হ্যালো? তা তো দেখছি, কিন্তু 2 আনা পয়সা লাগবে যে। হিসেব করে আমি বলি, টাকায় 10টা ফোন, তোমার 8টা করলে তবে আমি 2টো করতে পারবো। সে 2টো হচ্ছে আমার ফাও, ফোন রাখার সুবিধে। বাহ, আপনার ফোন নাকি? এ তো বটকেষ্টবাবুর ফোন, চলে গেছেন যিনি। কিন্তু এখন থেকে আমার আমার ফ্ল্যাটেই রয়েছে কিনা, ফোনের বিল আমাকেই শুধতে হবে যে। তাই এসেছো যখন একবার করে যাও,
হাওয়ের থেকে একটা তোমায় দিলাম, এমনিই দিলাম। কি একটা কাপ ম্যাচ! ওদের স্কুলের সঙ্গে অন্য কি এক স্কুলের হঠাৎ কোন গ্রাউন্ড বদলে পড়েছে, এই জরুরি খবরটা জেনে নিয়ে এক কথাতেই ওর ফোন করা ফুরিয়ে যায়। ছেলেদের ফোন করা তো। তুমি থাকো কোথায়? এই পাড়াতেই? হুম, উপরের ফ্ল্যাটে, এর উপরে। তা থাকো, ভালোই করো। কিন্তু একটা কথা, এরপর যখন ফোন করতে আসবে, বুঝেছ, একটা দুয়ানি সঙ্গে করে আনতে ভুলো না। যে দুটো ভাও পাওনা ছিল তার দুটোই হয়ে গেছে। একটা তুমি করলে, আর একটা আমি করেছি, আসা মাত্রই। এরপর সব নগদ। যদি আমি নিজেও ফের করি, পয়সা দিয়েই করব, বুঝেছ? বোঝে কিনা জানি নে, তবে মুখখানা বোঝার মতো করে চলে যায়। না, এই নগদ কারবারের খবরটা দিয়ে রাখতে হবে সবাইকে। আমারটা বাদ দিয়েও এই বাড়িতেই উপর নিচে ইতস্তত আরও বিস্তর ফ্ল্যাট রয়েছে নিঃসন্দেহে। তাদের বাসিন্দাদের অন্ততপক্ষে যাবতীয় হাফ প্যান্টকে সতর্ক করে দেওয়া প্রয়োজন, আশু প্রয়োজন। যাক, তারপরে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। ছেলেরা মাঝে মাঝে আসে বটে, আশেপাশেই ঘুরে ফেরে এবং লোলুপ নেত্রে ফোনটার দিকে তাকায়ও বটে। না তাকায় যে তা নয়, কিন্তু পয়সা দিয়েও তাদের কেউ ফোন করতে আসেনি তারপর। এবং আমি নিজেও রিসিভার হাতে তুলিনি, এক দণ্ডের জন্যেও না। তার কারণ, প্রথমত আর ফাও পাওনা ছিল না, দ্বিতীয়ত ফোন করবই বা কাকে? যাদের ফোন করতে চাই কারুরই তাদের ফোন নেই, এবং যাদের ফোন আছে ডিরেক্টরি পড়ে জানা গেল তাদের কারুকেই আমি ফোন করতে চাই না, চিনি না পর্যন্ত তাদের। যাক, প্রায় মাসখানেক গড়িয়ে গেছে, কোনো গোলযোগ ঘটেনি। টেলিফোন হস্তগত করার প্রলোভন বোধহয় দমন করেছে সবাই। এ বাড়িতে ফোন আছে ভুলেই মেরে দিয়েছে। আমি নিজেই ভুলতে বসেছি যখন, অন্য পরে কি কথা। সেদিন সকাল থেকে একটা গল্প ফেঁদে বসেছি, কাগজ কলমেই অবশ্যই। গল্পটাও তত্তর বেগে এগিয়ে চলেছে। এমন সময় মনে হলো কে যেন উঁকি মারল দরজা ফাঁক করে। না তাকিয়ে সাড়া দিলাম। কে? ক্ষীণ কণ্ঠে উত্তর এলো, আমি। আমি কে? আমি কে চোখ তুলে দেখি। ওহ, পাশের ফ্ল্যাটের সেই মেয়েটি। ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে পড়ে। আমার সঙ্গে আলাপ হয়েছে অল্পদিন। কে? কি ব্যাপার? আমি খুব উৎসাহ বোধ করি না। মেয়েটি বলে, আপনি রয়েছেন দেখছি। আমি ভাবছিলুম আপনি ঘরে নেই। আমি বলি, না, কোথায় আর যাব, ঘরেই রয়েছি পুঞ্জীভূত হয়ে। আপনি বেরিয়ে গেছেন আমি ভাবছিলুম। এত ভনিতা কিসের? সোজাসুজি বোঝাপড়ায় আমি আসতে চাই। জিজ্ঞেস করি আমি, কি তোমার চাই বলো তো? ফোনটা একটু করতুম। ওহ, ফোন করবে? এই এই কথা? তা করলেই পারো, কি হয়েছে তার? আমি থাকলে কি আর করতে নেই? তবু সে একটু ইতস্তত করে। না, তা নয়। আমি অনুযোগ করি, না, পয়সা তোমার লাগবে না, তোমায় দিতে হবে না, ভয় নেই। তাছাড়া ফোন করতে পয়সা লাগেই না বলতে গেলে। টাকায় 10টা করে কল, পাইকিরি হিসেবে, আর খুচরো হলো গে ফি কলে 2 আনা। তাহলে প্রত্যেক টাকায় 2টো করে কল ফাও পাওয়া যাচ্ছে, বিনা পয়সাতেই পাওয়া যাচ্ছে। সেই দুটোর একটা তোমাকে আমি দিলাম, অমনি দিলাম। মেয়েটি হাসি মুখে রিসিভার হাতে করে ওর কেলাসের কোন এক মেয়েকে ডাক দেয়। আমি আবার গল্পের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ি। কতক্ষণের আর ঝামেলা? 1 মিনিট, বা বড় জোর 2 মিনিট। কটা কথাই বা কইবার আছে ওর? মেয়েদের ফোন করা তো। হ্যাঁ, কি হলো তারপর? বলিস কি, রোববারের বিকেলটাই পণ্ড। অমন পিকনিক কি না করলেই নয়। ভাগ্যিস আমি যাইনি ভাই,
তুই বলেছিলি বটে যেতে। হ্যাঁ, কি বলছিস? না না, আমার তো মনে হয় না। কি বলছিস? সুরমাদি? বিশ্বাস হয় না ভাই আমার। এ যে দেখছি ঘোরালো ব্যাপার, ধারাবাহিক রোমাঞ্চকরের মাঝের একটা পরিচ্ছেদ। আগেও অনেক কিছু হয়ে গেছে এবং পরেও ক্রমশ প্রকাশ্য রয়েছে। মাঝখান থেকে কিছু বুঝবার জো কি, তবে কৌতূহল উদ্দীপ্ত করার পক্ষে যথেষ্টই। উপন্যাসের আওতায় এসে আমার ছোট গল্প তলিয়ে যায়। দেখ, কাল বিকেলেই তোকে আমি বলে দিয়েছিলুম কিনা বল? আমি আগেই জানতুম। হ্যাঁ, কি বলছিস? আর বলিস নে, কাল সন্ধে তিনবার তোকে ডেকে পাইনি। কোথায় যে থাকিস! আর যা রং নাম্বার হয় তোকে ডাকতে কি বলবো। বাদল কি ছবির বেলা অত হয় না, আর কেবলই এঙ্গেজড, প্রায় সব সময়ই। হঠাৎ খিলখিল করে সে হেসে ওঠে। আমি কিন্তু হাসবার কিচ্ছু পাই না। একতরফা কথোপকথন থেকে কতটা আর আন্দাজ করতে পারবো। হ্যাঁ, ভালো কথা। তোর ওই নতুন ডিজাইনটা বোনা শেষ হয়েছে? স্কুলে নিয়ে আসিস, দেখবক্ষণ। আচ্ছা। মাসিমার কাছে নতুন একটা রান্না শিখলাম কাল, রসগোল্লার পায়েস। প্রথমে দুধটাকে ঘন করে নিতে হয় ক্ষীরের মতো, তারপর নামাবার মুখে রসগোল্লাগুলো কেটে কুচি কুচি করে ফেলে দিতে হয়। বুঝেছিস? হ্যাঁ, কিন্তু সাবধান, হাতের কাছাকাছি যেন নুন হলুদ না থাকে, তাহলেই কিন্তু সর্বনাশ। ঠিক ধরেছিস। তা হলুদ দেওয়ায় রংটা বেশ খোলতায় হয়েছিল। ভালোই হয়েছিল সত্যি। আর নোনতা নোনতা, এমন মন্দই বা কি, নতুন রকমের টেস্ট। বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু আমি ছাড়া আর কেউ মুখে তুলতে পারল না। বাবাও না, বেড়ালটাও না। ভাবলাম সেই ভদ্রলোককে দিয়ে আসি। সেই ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খাওয়াবো তোকে একদিন। নেপথ্যের দিকে তাকিয়ে, আহ, এমন হাত ধরে যায় অনেকক্ষণ এটা ধরে থাকলে। অতঃপর মেয়েটি রিসিভারটি হস্তান্তরিত করে এবং অন্য গালকে কর্ণপাত করার অবকাশ দেয়। উপরন্তু চেপে বসে টেবিলটার উপর। এমনি চলতে থাকে মিনিটের পর মিনিট। 5, 10, 15, 20, আধ ঘন্টা। কথা আর ফুরোয় না। এই কি মেয়েদের ফোন করা? বাবা, এমন বকতেও পারে মেয়েরা টেলিফোনেও? আমি হতাশ হয়ে গল্পের হাত ছেড়ে দিই। হাল অর্থাৎ আমার পার্কার বেহাল হয়ে পড়ি, নেতিয়ে পড়ি চেয়ারে। অনিচ্ছা সত্ত্বেও শুনতে হয়। হ্যাঁ, ভারী মজার লোক, সত্যি। কি করে চিনলুম বলছিস? তা লেখক মানুষদের দেখলেই চেনা যায়। 8 মাইল দূর থেকেই চেনা যায়। কেমন যেন ওরা কিম্ভূত রকম। আমি উৎকর্ণ হয়ে উঠি। আমার সম্বন্ধেই কোনো সমালোচনা নয় তো? না, খুব সম্ভব নয়। কেন, আমি ছাড়া কি কলম তাড়নাকারী আর কেউ নেই দুনিয়ায়? না, প্রায়ই থাকে না। কোথায় যায় কে জানে? তাই তো এত সুবিধে পাই। এত গল্প করার মজা। যখন বাড়ি থাকে কেবল লেখে বসে বসে। শুয়ে শুয়ে লেখে এক এক সময়ে। শুয়েই বেশি। কি যে লেখে, কি যে হয় এত লিখে! বাস্তবিক আমারও সেই লেখক বেচারির প্রতি সহানুভূতির উদ্রেক হয়। কি হয় এত লিখে লিখে, বাজে কেবল। আর যখন লেখে না, ঘুমোয় পড়ে পড়ে, দিন রাত ঘুমোয়। সত্যি ভাই। এবার আমার টনক নড়ে। এ তো আমি, স্বয়ং আমি। আমি ছাড়া আর কে? আমি নিজে না হয়ে যায় না, এমন ঘুমোতে ওস্তাদ কে আর? আত্মপ্রশংসা সকর্ণে শুনতে আমি স্বভাবতই নারাজ। ভারী লজ্জিত হয়ে পড়ি। বাথরুমে যাবার ছুতো করে উঠে পড়তে হয়। মেয়েটি এরপরে চাপা গলায় কথা বলে। চাপা গলা যে, সেটা ওর নিজের ধারণা। আমি কিন্তু বাথরুম থেকে স্পষ্ট শুনতে পাই। এতক্ষণ তো এইখানেই ছিল, আমার পাশেই,
লিখছিল। দূর, কিচ্ছু অসুবিধে হয়নি। কথা বললে কি লেখার অসুবিধে হয় আবার? সে দুঃখের কথা আর বলিস নে। একটাও বই নেই, ও নিজের লেখাও না। হ্যাঁ, চেয়েছিলাম একদিন। হ্যাঁ, ও নিজের লেখা, হাসির বই। বলে যে নিজের লেখা বই কাছে রাখিনে, রাখলে পাছে ভুলে পড়ে ফেলি কোন সময়। আর বলে যে নিজের লেখা পড়লে আমার কান্না পায়। আরও মজা আছে, আমি ওকে একটা অ্যাডভেঞ্চারের বই দিলাম একদিন, ভালো অ্যাডভেঞ্চারের বই, তাই পড়েই হেসে আকুল, অথচ হাসবার কিচ্ছু নেই তাতে। অদ্ভুত না? আবার সেই খিলখিলানো হাসি। বাথরুমে আমি অতিষ্ঠ হয়ে উঠি। কি করে প্রথম ভাব হলো? কি করে আবার? একদিন একটা চকোলেট দিয়েছিলাম, এই হঠাৎই দিয়ে ফেললাম আর কি, এমনি। হ্যাঁ, খেলো বই কি, তক্ষুনি। খাবে না আবার? অমন যে চিড়িয়াখানার হাতি, সেই খেয়েছিল আমার হাত থেকে চকোলেট, আর এ তো। হাতির সঙ্গে আত্মমর্যাদায় খাটো হয়ে মর্মাহত হই। হাতি সামান্য নয় জানি, না হয় অসামান্যই হলো, কিন্তু তবু তার সঙ্গে লেখকদের তুলনা করায় মনে ভারী আঘাত পাই। মেয়েদের কি যে মোটা রুচি! অটোগ্রাফ? অটোগ্রাফের কথা আর বলিস নে। সত্যি অটোগ্রাফ কাকে বলে একেবারে জানে না ভদ্রলোক। ভারী আশ্চর্যি ভাই। হ্যাঁ, চেয়েছিলাম বই কি, তা বললে আমার তো ক্যামেরা নেই। আমি বললুম, ক্যামেরা কি হবে, এ তো ফটোগ্রাফ নয়, অটোগ্রাফ। তা সে বললে, হ্যাঁ জানি, 8টা ফটোগ্রাফে একটা অটোগ্রাফ হয়। টাকায় 8টা করে নাকি বিকোয় বাজারে, সে আবার কি ভাই? জানিস তুই কি বললি? অটোগ্রাফের সঙ্গে গুলিয়ে ফেলেছে। দূর! এবার আমার অসহ্য হয়ে পড়ে। 8টা ফটোগ্রাফে যে একটা অটোগ্রাফ, সব্বাই জানে এ কথা। জেনারেল নলেজ আছে যাদের যৎকিঞ্চিৎ তারাও। আচ্ছা, আসি ভাই, কেমন? মা ডাকছেন। আসি তাহলে? হ্যাঁ হ্যাঁ, যাবক্ষণ, যাব একদিন। তোদের বাড়ি চায়ের নেমন্তন্নে? ওকে নিয়ে? যাবে কি? যেতে চাইবে কি? আচ্ছা, বলে দেখবক্ষণ। আসি ভাই, আবার সন্ধে হবেক্ষণ। কি? আজও আসবি না স্কুলে? আচ্ছা, সন্ধ্যায় শুনব সব। বাথরুম থেকে বেরুলো বলে ভদ্রলোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসি ভাই। রিসিভার যথাস্থানে রেখে দিয়ে চলে যায় মেয়েটি আমার অভ্যুদয়ের আগেই। আরও তাজ্জব লাগে আমার। আমরা পুরুষরা আচ্ছা আসি এই নির্দয় বাক্য প্রয়োজনস্থলে একবার মাত্র উচ্চারণ করাই যথোচিত বিবেচনা করি, কিন্তু মেয়েদের অন্তত 80বার আসি ভাই বলে বিদায় না নিলে যথেষ্টরূপে বিদায় নেওয়াই হয় না। বাস্তবিক ভারী বিস্ময়কর এই মেয়েরা। বাথরুম থেকে বেরুতেই সেই হাফ প্যান্ট পরা ছেলেটি একটা ডাকের চিঠি রেখে যায়। আমার লেটার বাক্সে চিঠি পড়া মাত্র আমার কাছে পৌঁছে দিয়ে আমাকে আপ্যায়িত করা ও বোধহয় জীবনের প্রধান উদ্দেশ্যের মধ্যে গণ্য করেছে। আর কিছু না, টেলিফোনের বিল। অবহেলা করে আস্তে আস্তে খুলি। আহ, এ কি? কেঁচো খুঁড়তে খুঁড়তে হঠাৎ সাপ দেখলে লোকে যেমন চমকে ওঠে, হ্যাঁ তাই তো। ভালো করে চোখ কচলে নি। এ কি? এ যে আমার নাম। আমার নামে টেলিফোনের বিল 333 টাকার। কল তো করা হয়েছে মোটে 3টে। প্রথম দিনে গোটা 2, আর সে দুটো তো ফাওয়ের মধ্যেই। আর আজ এই একটা, একটু আগে। তবে কি? সোজাসুজি বিছানায় গিয়ে শটান শুয়ে পড়ি। বটকৃষ্ণবাবুর বিনা নোটিসে এমন সুচারু ফ্ল্যাট ছেড়ে চমৎকার সব প্রতিবেশীদের পরিত্যাগ করে এমনকি টেলিফোন পর্যন্ত ফেলে রেখেই পলায়নের রহস্য ক্রমশ আমার কাছে পরিষ্কার হয়। প্রথমে আমি খতিয়ে উঠি, পর মুহূর্তেই থিতিয়ে পড়ি। তারপরে শুধু তাথিয়ে ওঠার বাকি থাকে কেবল। তাথই তাথই করে রাস্তায় বেরিয়ে পড়লেই হয়। আস্তানা ছেড়ে রাস্তায়। ফ্ল্যাটে থাকা মানেই অচিরে আমার হৃদয়ঙ্গম হতে থাকে,
ফ্ল্যাটে থাকা মানেই আর কিছু না, ফ্ল্যাট হয়ে থাকা। এবার বলুন তো, আপনাদের মধ্যে কে কে শিবরামবাবুর মতন বিশ্বাস করেন যে ছেলেদের তুলনায় মেয়েরা ফোনে অনেক বেশি বকবক করতে পারে, আর তারা একবার কথা বলা শুরু করলে তাদের কথা বলার প্রসঙ্গের কিন্তু অভাব হয় না? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর এই মজার গল্পটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।